হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা আরো একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে জর্জ হারবার্টের বিখ্যাত কবিতা দ্য কলার। সেই কলারের টেক্সটটাকে আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। আমরা কলার সম্পর্কে আগে একটা ইন্ট্রোডাকশন ক্লাস করেছি এবং সেখানে আমরা কি করেছি, সেখানে আমরা জর্জ হারবার্ট সম্পর্কে জেনেছি এবং কলার কবিতাটা একটা ব্যাকগ্রাউন্ড জেনেছি এবং আমরা টোটাল যে কলার এবং জর্জ হারবার্ট এই কবিতাটা কিরকম টাইপের কবিতা এবং টোটাল যে ব্যাকগ্রাউন্ডটা কি সেটা আমরা আগের ক্লাসে জেনেছি। তো আমি বলবো যারা আগের ক্লাসটা করনি তারা অবশ্যই আগের ক্লাসটা করে নাও। আমি আগের ক্লাসের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লাসটা অবশ্যই করে নিও। তো আজকে আমরা কি করব, আজকে আমরা হারবার্টের যে কলার কবিতাটা সেটা লাইন বাই লাইন আমরা পড়ে নেব এবং তার মিনিংটাকে অ্যানালাইসিস করে নেব। তো প্রথমেই বলে দিই কলার একটা কেমন কবিতা। কলার একটা মেটাফিজিক্যাল রিলিজিয়াস পোয়েম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবির সাথে গডের একটা কনফ্লিক্ট চলছে। কবির সাথে গডের একটা কনফ্লিক্ট চলছে এবং কবি বলছেন যে তিনি গডের কাছ থেকে অনেক দূরে চলে যাবেন। তিনি গডের সমস্ত রকম রুলস রেগুলেশনস আর ফলো করবেন না। তিনি সেখান থেকে বেরিয়ে গিয়ে তিনি স্বাধীনভাবে ইন্ডিভিজুয়াল হয়ে তার লাইফটাকে এনজয়মেন্টের সাথে ডিল করবেন। কিন্তু আবার শেষে যখন কবিতাটা শেষের দিকে প্রসিড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে না, আবার কবি কি করছেন, আবার কবি গডের যে ভোকেশন, গডের ভোকেশনে ফিরে আসছে। তাহলে আমরা বুঝতে পারছি এটা টোটালি কনফ্লিক্ট পোয়েম, মানে এখানে কনফ্লিক্ট চলছে গডের সাথে আমাদের পোয়েটের এবং এটা টোটালি রিলিজিয়াস পোয়েম। এখানে আমাদের হারবার্টের যে রিলিজিয়াস ভিউ সেটা আমরা দেখতে পাই এবং দেখতে পাচ্ছি কিভাবে কনফ্লিক্টটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং হারবার্টের সাথে তার গডের যে রিলেশনশিপ সেটা আবার এস্টাবলিশ হচ্ছে। সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কলার পোয়েমে কে দেখিয়েছেন, জর্জ হারবার্ট দেখিয়েছেন। তো চলো আর বেশি কিছু কথা না বলে আমরা শুরু করি আমাদের আজকের টেক্সট দ্য কলার। তাহলে চলো আমরা লাইন বাই লাইনের উপর টেক্সটটাকে অ্যানালাইসিস করে নিই। দ্য কলার বাই জর্জ হারবার্ট। তো দেখো আমরা প্রথমেই টেক্সটটা দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই এই লাইনগুলোর মিনিংটা জেনে নিই। প্রথমে কবি কিভাবে তার যে ইনার কনফ্লিক্ট, তার যে রিলিজিয়াস কনফ্লিক্ট সেটাকে প্রেজেন্ট করছেন আমরা এই লাইনটা খুঁজে পাবো। তো কবি কি বলছেন দেখি আমরা এক এক করে। তো দেখো কবিতা শুরু করছেন, I struck the boat and cried, no more I will abroad. কবি প্রথমেই বলছেন I struck the boat। এই যে বোর্ড, এই বোর্ড কথা মানে কি? এই বোর্ড মানে হচ্ছে রিলিজিয়াস বোর্ড বা রিলিজিয়াস টেবল। রিলিজিয়াস বোর্ড বা রিলিজিয়াস টেবল। তোমরা যদি চার্চে যাও, চার্চে দেখতে পাবে যে সেখানে টেবল থাকে বা বোর্ড। এই টেবল বা বোর্ডটাকে বলা হচ্ছে রিলিজিয়াস টেবল বা রিলিজিয়াস বোর্ড। তো কবি প্রথমেই একটা স্ট্রাকিং করছেন, আঘাত করছেন। কোথায় আঘাত করছেন? বোর্ডের মধ্যে। এবং তিনি বোর্ডটাকে ঠুকে বলছেন নো মোর। কবি কি বলছেন? আই স্ট্রাক দ্য বোর্ড। আমি বোর্ডের মধ্যে আঘাত করলাম এন্ড ক্রাইড, এবং চিৎকার করে বললাম নো মোর, না, আমি আর চাই না। আমি আর কি চাই না? আমি আর রিলিজিয়াস লাইফ চাই না। আই উইল অ্যাব্রড। অ্যাব্রড মানে কি? অ্যাব্রড মানে হচ্ছে ফরেন বা দূরে চলে যাওয়া। তার মানে কবি বলতে চাইছেন যে আমি আর রিলিজিয়াস লাইফ চাই না। আমরা আগের দিনের ক্লাসে পড়েছি যে জর্জ হারবার্ট একজন প্রিস্ট ছিলেন। তা তিনি কি বলছেন? তিনি এখন বলছেন যে তিনি আর চান না। কি চান? ওই প্রিস্টহুড লাইফটাকে তিনি আর চান না। তিনি বলছেন আই উইল অ্যাব্রড। তিনি সেখান থেকে দূরে চলে যেতে চান। হোয়াট শ্যাল আই এভার সাই এন্ড পাইন? কি পেয়েছি আমি? এখানে হোয়াট মানে কি? কি পেয়েছি আমি? সারা জীবন কি আমি হাই হুতাশ করে, দুঃখ করে কাটিয়েছি বা কাটাবো? তাহলে কবি কি বলতে চাইছেন? কবি বলতে চাইছেন যে দেখো, আমি তো তোমার সেবায় নিযুক্ত ছিলাম গড। তাহলে গড তোমার সেবায় নিযুক্ত থেকে আমি কি পেয়েছি? হোয়াট, কি পেয়েছি আমি? শ্যাল আই এভার সাই এন্ড পাইন? আমি কি সারা জীবন শুধু সাই করে গেছি, হাই হুতাশ করে গেছি বা হাই হুতাশ করে যাব? এন্ড পাইন, রোগারুগ্ন হয়ে থাকবো, দুঃখের মধ্যে দিন কাটাবো? মাই লাইনস এন্ড লাইফ আর ফ্রি, ফ্রি অ্যাজ দ্য রোড। আমি বুঝে গেছি আমার জীবন এবং আমার জীবনে চলার যে পথ
সেই দুটোই হচ্ছে কি মুক্ত। কিসের মতো মুক্ত? রাস্তার মতো মুক্ত। তবে রাস্তা যেমন চলে যায়, আমরা দিয়ে রাস্তা দিয়ে চলে যাই, একটা রাস্তা আরেকটা রাস্তা, এইদিকে রাস্তা, রাস্তা কখনো শেষ হয় না। ঠিক সেই রকমই কবি বলছেন যে আমি আমার জীবনটাকে ফ্রি ভাবে কাটাবো। আমার লাইফ এবং লাইন, আমার জীবন এবং জীবন চলার দিক দুটোকে আমি কিভাবে কাটাবো? ফ্রি ভাবে কাটাবো। কেমন ফ্রি করে কাটাবো? তিনি একটা সিমিলি ইউজ করছেন। তিনি বলছেন আমি রোডের মতো, রাস্তার মতো করে কাটাবো। রাস্তা যেমন ফ্রিলি চলে যায়, আমিও ঠিক সেরকম ফ্রিলি জীবনটাকে পার করব। লুজ অ্যাজ দ্য উইন্ড, বাতাসের মতো হালকা হয়ে যাব। বাতাস যেমন সব জায়গায় ভেসে চলে যায়, আমিও আমার জীবনটাকে ফ্রিলি বাতাসের মতো কাটাবো। অ্যাজ লার্জ অ্যাজ স্টোর, এবং আমি আমার জীবনটাকে একটা স্টোর রুমের মতো, স্টোর রুম মানে হচ্ছে গুদাম ঘর, গুদাম ঘরের মতো আমিও আমার জীবনটাকে অনেক বড় করে নেব এবং জীবনের সমস্ত এনজয়মেন্ট করব। তা দেখো প্রথম যে লাইনগুলো, এই যে প্রথম আমাদের 5 লাইন, 5 লাইনে কিন্তু কবি বুঝিয়ে দিলেন যে তিনি আর রিলিজিয়াস যে বাঁধন, সেই রিলিজিয়াস যে প্রিস্টলি লাইফ, সেটা আর চান না। তিনি ফ্রি হয়ে পাখির মতো উড়ে বেড়াতে চান। তিনি ফ্রি একটা ইন্ডিভিজুয়াল জীবন পার করতে চান। শ্যাল আই বি স্টিল ইন স্যুট, আমি কি এখনো সেই স্যুট পরে থাকবো? স্যুট বলতে কি গো? রিলিজিয়াস স্যুট। যে স্যুটটা কারা পরে? যে স্যুটটা প্রিস্টরা পরে। সেই কবি বলছেন আমি কি সেই রিলিজিয়াস স্যুটটা এখনো পরে থাকবো? হ্যাভ আই নো হারভেস্ট বাট এ থর্ন টু লেট বি ব্লাড, আমি কি সারা জীবন কোনো হারভেস্ট জীবনে লাভ করব না? আমি কি শুধু তোমার চলার পথে, তোমার দেখানো পথে চলতে গিয়ে কাঁটা পেয়ে যাব, যে কাঁটা আমাকে বারবার রক্তক্ষরণ করাবে? তাহলে কবি বলতে চাইছেন যে এই যে রিলিজিয়াস লাইফ, রিলিজিয়াস লাইফে কোনো হারভেস্ট কিছু হয় না, কোনো ফ্রুটফুল কিছু হয় না, টোটালি পদে পদে কাঁটা পাওয়া যায়। কারণ রিলিজিয়াস লাইফ মানে কি গো? স্যাক্রিফাইস। কবি বুঝিয়ে দিচ্ছেন রিলিজিয়াস লাইফে কি করতে হবে? টু লেট মি ব্লাড, তোমাকে স্যাক্রিফাইস করবে। এখানে ব্লাডটা সিম্বলিক। তবে জিসাস ক্রাইস্ট তারা ব্লাড স্যাক্রিফাইস করেছিল কার জন্য? হিউম্যানিটির জন্য। তাহলে এখানে এই যে কবি বলছেন যে আমি কি শুধু কাঁটা পেয়ে যাব এবং সেই কাঁটা আমার শরীরে রক্তক্ষরণ করাবে, এটা ওই সিম্বলটাকে বোঝানো হয়েছে, সিম্বল অফ স্যাক্রিফাইসটাকে বোঝানো হয়েছে। তাহলে কবি বোঝাতে চাইছেন যে রিলিজিয়াস লাইফ মানে হচ্ছে টোটালি কি গো? স্যাক্রিফাইস। and not restore what I have lost with cordial fruit, কবি কি বলছেন? আমি কি রেস্টোর করতে পারবো না আমার জীবনে এই যে আমি শুধু কর্ডিয়াল ফ্রুট, এই যে নিয়ম কানুনকে শুধুই পালন করে যাব, এটাকেই আমি আমার জীবনের ফল হিসাবে দেখে নেব? কবি কোশ্চেন করছেন। দেখো প্রথম স্ট্যান্ডায় কবি টোটালি গডের কাছে আর থাকতে চাইছেন না, তিনি এই প্রিস্টলি লাইফ থেকে বেরিয়ে যেতে চাইছেন। তিনি বোঝাচ্ছেন যে তার কাছে প্রিস্টলি লাইফটা একটা কলারের মতো, একটা বাঁধনের মতো আটকে গেছে। যেমন কলার দিয়ে আমরা কি করি? কলার চেন দিয়ে একটা পশুকে বা কুকুরকে বেঁধে রাখি। ঠিক সেই রকমই কবির কাছে মনে হচ্ছে যে এই প্রিস্টলি লাইফটা একটা কলার চেনের মতো বাঁধা পড়ে গেছে। কবি কি চাইছে? কবি চাইছে না, কবি চাইছে বাতাসের মতো মুক্ত হয়ে যেতে, রাস্তার মতো মুক্ত হয়ে যেতে। কবি ফ্রি হয়ে যেতে চাইছেন এবং তিনি তার জীবনে যে সমস্ত কিছু হারিয়েছেন সেগুলোকে পুরোপুরি আবার রিস্টোর করতে চাইছেন। তিনি তার জীবনে যত এনজয়মেন্টকে হারিয়েছেন সেই সমস্ত এনজয়মেন্ট গুলোকে তিনি আবার কি চাইছেন? পুনরায় ফিরে পেতে চাইছেন। সেই কারণে তিনি বারবার বলছেন, কি বলছেন? and not restore what I have lost with cordial fruit, এই তোমার নিয়ম কানুন পালন করতে গিয়ে যে ফল পেয়েছি আমি আমার জীবনের, যেটাকে আমি হারিয়েছি, সেটাকে কি আমি রিস্টোর করতে পারবো না? কবি কোশ্চেন করছেন। তাহলে এটা হচ্ছে দেখো প্রথম এই লাইনগুলো, এই লাইনগুলোর কবি যে টোটাল একটা এগেইনস্ট গড, সেই এগেইনস্ট গডটাকে আমরা দেখতে পাচ্ছি, বা এগেইনস্ট রিলিজিয়াস লাইফটাকে আমরা দেখতে পাচ্ছি। চলো আমরা নেক্সট লাইনে চলে যাই। নেক্সট লাইনে আমরা কি পাচ্ছি দেখো? নেক্সট লাইনে দেখতে পাচ্ছি দেখো, sure there was wine before my sighs did right, আমি জীবনে অনেক এনজয়মেন্ট পেয়েছি। ওয়াইন এখানে সিম্বলাইজেস এনজয়মেন্ট, ওয়াইন সিম্বলাইজেস প্লেজার, ওয়াইন সিম্বলাইজেস লাক্সারি। তাহলে আমার জীবনেও ওয়াইন ছিল, লাক্সারি ছিল, প্লেজার ছিল। বিফোর মাই সাইজ ডি ড্রাই ইট, কিন্তু আমি সেইগুলোকে হাই হুতাশ করে করে সব নষ্ট করে দিয়েছি। কেন? কারণ আমি তো পিসফ্রি লাইফ লিড করছি।
তাহলে প্রিস্টলি লাইফ লিড করা মানে আমাকে সমস্ত ওয়াইন, সমস্ত লাক্সারি, সমস্ত এনজয়মেন্টকে দূর করতে হয়েছে, এবং সেই কারণে আমার এই প্রিস্টলি লাইফের যে শ্বাস প্রশ্বাস, সেই নিঃশ্বাস, সেই হাই হুতাশ কি করেছে, সমস্ত ওয়াইনকে, সমস্ত লাক্সারিকে শুকিয়ে দিয়েছে। দেয়ার ওয়াজ কর্ন বিফোর মাই টিয়ার্স ডিড ড্রাউন ইট, এবং আমার কাছে কর্ন ছিল। কর্ন মানে কি, ওই যে একটু আগে আমরা হারভেস্ট ইমেজারি পেলাম। হারভেস্ট, হারভেস্ট মানে হচ্ছে চাষ করা, কর্ন হচ্ছে একটা ফসল, কর্ন মানে হচ্ছে ভুট্টা। তো কর্ন, তাহলে কি বলছে, দেয়ার ওয়াজ কর্ন, তাহলে আমার লাইফেও হারভেস্ট ছিল, আমার লাইফেও ফ্রুটফুল ছিল। এখানে কর্ন একটা সিম্বল, কর্ন সিম্বল হচ্ছে ফ্রুটফুলনেস অফ লাইফ। যার জীবনে রঙিনতা বেশি, বা যার জীবন প্রচন্ড রঙিন, যে প্রচন্ড লাক্সারিয়াস লাইফ লিড করে, তাকে কর্ন বলা হয়, হারভেস্টফুল লাইফ বলা হয়। তো কবিও বলছেন দেয়ার ওয়াজ কর্ন, আমার জীবনে অনেক রং ছিল, আমার জীবনেও অনেক এনজয়মেন্ট ছিল, বিফোর মাই টিয়ার্স ডিড ড্রাউন ইট, কিন্তু আমার টিয়ার্স, আমার রিলিজিয়াস টিয়ার্স, আমি তো তোমার জন্য নিজেকে নিযুক্ত করেছি, আমি তো তোমার জন্য নিজেকে নিযুক্ত করে, নিজেকে টোটালি আমি উৎসর্গ করে, আমি টোটালি আমার জীবনের যে ওয়াইন, আমার জীবনের যে কর্ন, সব কিছুকে আমি কি করেছি, নষ্ট করে দিয়েছি, আমি ডুবিয়ে দিয়েছি। মানে টোটালি আমি গডের সেবায় নিযুক্ত হয়ে আমার জীবনের ওয়াইন, কর্ন মানে আমার জীবনের যে সমস্ত এনজয়মেন্ট, প্লেজার, লাক্সারি, সবকিছুকে আমি নষ্ট করে দিয়েছি। ইজ দ্য ইয়ার অনলি লস টু মি, এখন মনে হয়, কি মনে হয়, যে আমি কি শুধু আমার সময়গুলোকে নষ্ট করে এসেছি, হারিয়ে এসেছি। এখানে ইয়ার সিম্বলাইজেস দ্য টাইম, ইয়ার সিম্বলাইজেস দ্য টাইম, কবির জীবনে কাটানো যে সময়গুলোকে কবি ইয়ার বলছেন। কবি কি বলছেন, ইজ দ্য ইয়ার অনলি লস টু মি, এই যে সময়গুলোকে আমি শুধু নষ্ট করে এসেছি, আমি শুধু হারিয়ে এসেছি। কবি কোশ্চেন করছেন, হ্যাভ আই নো বেস টু ক্রাউন ইট, নো ফ্লাওয়ার্স, নো গার্ল্যান্ডস, কে আমার কাছে কি কোনো উপত্যকা নেই, আমার কাছে কি কোনো বে নেই, কোনো উপসাগর নেই, যা দিয়ে আমি আবার আমার সমস্ত যে হারিয়ে যাওয়া প্লেজার, হারিয়ে যাওয়া লাক্সারি, সেগুলোকে আবার ক্রাউন করতে পারবো, সেগুলোকে আবার সাজাতে পারবো। নো ফ্লাওয়ার্স, আমার কাছে কি কোনো ফুল নেই, নো গার্ল্যান্ডস, আমার কাছে কি কোনো আনন্দের ফুলের মালা নেই, যেগুলোকে দিয়ে আমি গেথে আমি আমার আনন্দের মালাটাকে গাঁথতে পারবো। তা দেখো কবি কি বলছে, বে, ফ্লাওয়ার্স, গার্ল্যান্ড, এই কথাগুলো ইউজ করছে, এবং তিনি একটা ক্রাউন করতে চাইছেন। ক্রাউন মানে সিংহাসন, কিসের সিংহাসন করতে চাইছেন, কবি বলছেন যে তিনি আনন্দের সিংহাসন করতে চাইছেন, তিনি প্লেজারের সিংহাসন করতে চাইছেন, তিনি রিলিজিয়াস লাইফ থেকে, এই বোরিং লাইফ থেকে টোটালি বেরিয়ে এসে একটা লাক্সারিয়াস লাইফকে লিড করতে চাইছেন। এবং তিনি কোশ্চেন করছেন যে আমার কাছে কি কোনো বে নেই, আমার কাছে কি কোনো ফ্লাওয়ার নেই, কোনো গার্ল্যান্ড নেই, যাতে আমি আবার প্লেজার লেভেল লাইফটাকে লিড করতে পারি। অল ব্লাস্টেড, সবই কি নষ্ট হয়ে গেছে, সবই কি ধ্বংস হয়ে গেছে, অল ওয়েস্টেড, সবই কি নষ্ট হয়ে গেছে। দাদা কবি বলছে অল ব্লাস্টেড, সবই কি উড়ে গেছে, অল ওয়েস্টেড, সবই কি নষ্ট হয়ে গেছে। তাহলে কবি বারবার কোশ্চেন করছেন, কি কোশ্চেন করছেন, যে তার জীবনের যে সমস্ত আনন্দ, যে সমস্ত প্লেজার, যে সমস্ত লাক্সারি, সবকিছু কি এই প্রিস্টলি লাইফের সাথেই নষ্ট হয়ে গেছে। নট সো, না না হয়নি। তারপর কবি কি বলছে, নট সো, না না হয়নি, মাই হার্ট বাট দেয়ার ইজ ফ্রুট, আমার হৃদয়ে কিন্তু, আমার মনের মধ্যে কিন্তু এখনো সেই আনন্দকে উপভোগ করার যে ফলটা, সেই ফল এখনো কিন্তু রয়ে গেছে। এন্ড দাও হ্যাজ হ্যান্ডস, কিন্তু আমি যখনই আমার মনের মধ্যে সেই ইচ্ছাটা নিয়ে এসেছি, তখন তুমি কি করেছো, তোমার হাত দিয়ে সেটাকে আটকে দিয়েছো বারবার। তা দেখো ভগবানের সাথে আবার একটা কনফ্লিক্ট প্রেজেন্ট করছেন এই লাস্ট লাইনগুলোতে। তিনি কি বলছেন, যে আমার জীবনে আমার মনে হচ্ছে সবকিছুই নষ্ট হয়ে গেছে। তারপর তিনি লাস্টে এসে বলছেন, যা না, নষ্ট হয়নি, আমার জীবনে নষ্ট হলো আমার মন, আমার মন কিন্তু এখনো প্লেজারেবল, আমার মন কিন্তু এখনো লাক্সারিটাকে ডিল করতে চাইছে, আমার মনের মধ্যে সেই লাক্সারি রয়েছে, সেই ফ্রুট রয়েছে, সেই কর্ডিয়াল ফ্রুট রয়েছে। কিন্তু কি হয়েছে, আমি যখনই মন থেকে সেটাকে স্বীকার করার চেষ্টা করেছি, যখনই সেই দিকে এগোতে গেছি, তখনই কি হয়েছে, and thou hast hand, তখনই তুমি তোমার হাত দিয়ে সেটাকে বাধা দিয়েছো। তা দেখো এইখানেও আমরা এই যে লাইনগুলো, এই লাইনগুলো তো টোটালি আমরা একটা স্পিরিচুয়াল কনফ্লিক্ট খুঁজে পেয়ে গেলাম কবির সাথে, কবির গডের মধ্যে। চলো আমরা চলে যাই নেক্সট লাইনে বা নেক্সট জায়গাতে। দেখো নেক্সট আমরা কি পাচ্ছি, নেক্সট পাচ্ছি দেখো, রিকভার অল thy sigh blown age on double pleasure, আমি কি করব, আমি সমস্ত আমার
নষ্ট হয়ে যাওয়া দিনগুলোকে, স্লাইবন মানে আমি হাই হুতাশ করে যে দিনগুলোকে কাটিয়েছি, যে দিনগুলোকে আমি নষ্ট করেছি, টোটালি স্যাক্রিফাইস করে কাটিয়েছি, সেই সাইক্লোন এজ গুলোকে আমি সমস্ত কিছুকে ফিরিয়ে নিয়ে আসবো। কেমন ভাবে ফিরিয়ে নিয়ে আসবো? অন ডাবল প্লেজার, মানে আমি আনন্দটাকে ডাবল করব, আমার যতটা করা দরকার ছিল তার ডাবল করে আমি আনন্দ করব, কারণ আমি তো সেগুলোকে সব হারিয়েছি। তাই সেগুলোকে যখন আমি রিকভার করব, রিকভার করার পর আমি সেই দিনগুলোকে আনন্দের সাথে পার করতে চাই। লিভ দাই কোল্ড ডিসপিউট অফ হোয়াট ইজ ফিট অ্যান্ড নট। তোমার এই সমস্ত কোল্ড, তোমার এই নিয়ম কানুন, ডিসপিউট মানে নিয়ম কানুন, এগুলো আমার কাছে ফিট নয়, এগুলো আমার ভালো লাগছে না, এগুলো সমস্ত কিছু আমি পিছনে ফেলে যাব। দেখো তিনি চার্চ লাইফ, প্রিস্ট লাইফটাকে কি বলছেন? তিনি বলছেন কোল্ড বলছেন, ডিসপিউট বলছেন, দ্বন্দ্বমূলক বলছেন। কেন বলছেন? তো দেখো আমরা জানি একজন প্রিস্টকে সব সময় লাইফে স্যাক্রিফাইস করতে হয়, তাকে সমস্ত আর্থলি প্রেজার থেকে স্যাক্রিফাইস করে শুধু গডের সেবায় নিজেকে কি করতে হয়? নিযুক্ত থাকতে হয়। সেই কারণে কবি বলছেন যে তোমার এই জীবনটা, এই প্রিস্টলি লাইফটা টোটালি ডিসপিউট, টোটালি কোল্ড, এবং এটা আমার জন্য ফিট নয়, সেটা আমার ভালো লাগছে না। সেই কারণে আমি কি করব? টোটালি এটাকে ত্যাগ করব, লিভ করব। ফরসেক দাইকে। এরপর কবি ডাইরেক্ট গডকে বলছেন যে তুমি তোমার এই খাঁচা, তুমি তোমার এই রিলিজিয়াস লাইফের যে খাঁচা, যে খাঁচার মধ্যে আমাকে ঢুকিয়ে রেখেছো, যে খাঁচার মধ্যে আমাকে বন্দি করে রেখেছো, সেটাকে তুলে নাও। আমি চাই না এই খাঁচার মধ্যে আর বন্দি হয়ে থাকতে। তাই রোপ অফ স্যান্ডস, তুমি যে দড়ি দিয়ে আমাকে বেঁধে রেখেছো, সেই দড়িগুলো খুলে ফেলো। সেই দড়িগুলোর মধ্যেও আমি আর কি চাই না, বাঁধা থাকতে চাই না। দেখো স্যান্ডস, রোপ অফ স্যান্ডস বলছে। দেখো মরুভূমি, স্যান্ডস মানে কি? মরুভূমি বা ডেজার্ট। ডেজার্টে আমরা কি পাই? ডেজার্টে কোনো রকম কোনো আনন্দ পাওয়া যায় না, শুধু রুক্ষতা, শুধু শুষ্কতা, শুধু বালি আর বালি। তাহলে কবি সেটাই বোঝাতে চাইছেন যে তোমার এই যে জীবন, তোমার এই যে রিলিজিয়াস লাইফ, সেটা কেমন গো? রোপ অফ স্যান্ডস, বালির মতো, মরুভূমির যে দড়ির মতো, মরুভূমির মধ্যে মনে হচ্ছে আমি বন্ধনে পড়ে আছি, সেই বন্ধন থেকে আমি মুক্তি হতে চাই। হুইচ পিটি থটস হ্যাভ মেড, তোমার এই সমস্ত, এই যে তোমার এই লাইফ থেকে আমি চিন্তা ভাবনা করে নিয়েছি মুক্তি হওয়ার, এই মুক্তি হওয়ার চিন্তা ভাবনা নিয়ে আমি বেরিয়ে যেতে চাই। এন্ড মেড টু দি গুড কেবল টু এনফোর্স এন্ড ড্র, এবং তুমি তোমার এই চিন্তা ভাবনা দিয়ে কি করেছো? একটা গুড কেবল, একটা চেন সৃষ্টি করেছো, এবং সেই চেনের মধ্যে আমাকে এনফোর্স করে, আমাকে জোর করে ধরে রেখেছো, এবং তোমার ল গুলোকে জোর করে, তোমার নিয়ম কানুন গুলোকে আমাকে কি করছো? পালন করছো। এন্ড বি দাই ল, এবং তুমি তোমার জোর করে নিয়ম কানুন গুলোকে আমাকে কি করছো? পালন করাচ্ছ। তাহলে কবি বলতে চাইছেন যে ভগবান কবিকে কি করেছেন? ভগবান কবিকে একটা খাঁচার মধ্যে আবদ্ধ করে রেখেছেন, দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, কেবল দিয়ে বেঁধে রেখেছেন, এবং জোরপূর্বক এনফোর্স করে ভগবান কবিকে কবির দিকে রেখেছেন, এবং কবিকে সেই রিলিজিয়াস নিয়ম কানুন গুলোকে পালন করতে বাধ্য করেছেন। কারণ দেখো আমরা জানি রিলিজিয়াস লাইফ মানে প্রচন্ড জটিলতা। রিলিজিয়াস লাইফে কি হয়? আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয়। এটা করা যাবে না, সেটা করা যাবে না, এটা মানতে হবে, সেটা মানতে হবে। এই সমস্ত পেটি থটস, যে কবি বলছেন পেটি থটস, এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে আমাদের চলতে হয়। এই সমস্ত যে এটা করা যাবে না, সেটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, এইভাবে এইদিকে ঘুমানো যাবে না, এই করা যাবে না, সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হয়। এই জন্য কবি বলছেন এই সমস্ত নিয়ম কানুন তুমি কি করেছো? আমাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে, আমাকে দড়ির মধ্যে বেঁধে, আমাকে কেবল দিয়ে টাইট করে তুমি এগুলোকে আমাকে পালন করতে বাধ্য করছো। while thou didst wink and wouldst not see, তাই এবারে তুমি যখনই চোখের পলক মারবে, এবং চোখের পলক মারার সময় তোমার যেই ওই চোখের পলকে একবার অন্ধকার হবে, যখন যখন আমরা পলক মারি কয়েক সেকেন্ডের জন্য, আমরা চোখের পলকে কি হয়? কয়েক সেকেন্ডের জন্য আমাদের ওই মুহূর্তটা কি হয়ে যায়? ব্ল্যাঙ্ক হয়ে যায়। কারণ সেটা আমরা বুঝতে পারি না, কারণ সেটা অনেক তাড়াতাড়ি হয়, ওই জন্য আমরা বুঝতে পারি না। বাট যখন আমরা চোখের পলক মারি, তখন একটু হলেও সেই দৃশ্যটা আমাদের চোখের সামনে থেকে সরে যায়। তাহলে কবি বলছেন তুমি এরপর যখনই চোখের পলক মারবে, এবং তোমার চোখের সামনে থেকে যখনই আমি সরে যাব, অ্যাওয়ে টেক হিড আই উইল অ্যাব্রড, তখনই আমি পালিয়ে যাব, অনেক দূরে পালিয়ে যাব, আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব। তা দেখো কবি বলে দিলেন, কবি কি বললেন? কবি সুযোগ খুঁজছেন। কবি কিসের সুযোগ খুঁজছেন? কবি সুযোগ খুঁজছেন যে কবে ভগবান তার ওপর থেকে একটু অন্যদিকে দৃষ্টি দেবে। যেই অন্যদিকে দৃষ্টি দেবে তখনই কি করবেন? তখনই কবি কিন্তু এই সমস্ত রিলিজিয়াস লাইফকে ত্যাগ করে বেরিয়ে চলে যাবেন। কবি কি করবেন? অ্যাওয়ে টেক হিড, পালিয়ে যাবেন, অনেক দূরে চলে যাবেন। আই উইল অ্যাব্রড, তিনি অনেক দূরে চলে যাবেন। কার কাছ থেকে? তার এই প্রিস্টলি লাইফ থেকে, তার এই রিলিজিয়াস লাইফ থেকে। কারণ এটা টোটালি একটা ফ্রুটলেস লাইফ, এখানে কোন রকম ফ্রুটফুলনেস নেই, এখানে টোটালি একটা ডেজার্ট রয়েছে, টোটালি একটা কি রয়েছে? নীরবতা, হাই হুতাশ রয়েছে। এই হাই হুতাশ লাইফ থেকে কবি কি চাইছেন?
বেরিয়ে যেতে চাইছে। তো দেখো এত দূর অব্দি আমরা ক্লিয়ার করলাম। আমরা এরপর নেক্সট চলে যাই। আমরা দেখো কবিতার লাস্টের দিকে চলে এসেছি। এরপর লাস্টে কি দেখতে পাচ্ছি দেখো, কল ইন thy death seat there, tie up thy fears, he that forbears to shoot and serve his need deserves his load. যাও যাও, তুমি তোমার এই নিয়ম কানুন, তোমার এই মৃত্যু ভরা নিয়ম কানুন, তোমার এই ভয় অন্য কাউকে গিয়ে দেখাও। যে তোমার এইগুলোকে হি দ্যাট ফরবিয়ার্স, যে তোমার এইগুলোকে পালন করতে রাজি, টু স্যুট, তোমার এই স্যুটটাকে যে পড়তে রাজি, এন্ড সার্ভ হিজ নিড, এবং তোমার এই নিয়ম কানুনকে যে সার্ভ করতে রাজি, ডিজার্ভস হিজ লোড, তার কাছে গিয়ে তুমি তোমার লোডটাকে দাও। তাহলে কবি কি বলছেন যে রিলিজিয়াস লাইফ একটা লোড, একটা প্রেসার, একটা প্রেসার চাপানো হচ্ছে। দেখো কবি এখানে কি করছেন, টোটালি অ্যাটাক করছেন। কবির মনের ভেতরে যে রাগগুলো, সমস্ত রাগগুলোকে কবি কিন্তু বার করে দিচ্ছেন তার কবিতার মধ্যে। কবি কি বলছেন, কল ইন দাই ডেথ সিট দেয়ার। দেখো ডেথ সিট বলছে, কবি রিলিজিয়াস লাইফের যে নিয়ম কানুন গুলো সেগুলো কি বলছে, মৃত বলছে। কেন মৃত বলছে, কারণ রিলিজিয়াস লাইফ মানে নিষেধ শুধু, এটা করা যাবে না, এই পড়া যাবে না, সেই পড়া যাবে না, এটা পড়তে হবে, সেটা করতে হবে, এই খাওয়া যাবে না, এইভাবে এটা এই করতে হবে, সেই করতে হবে, এত নিয়ম। তাহলে এত নিয়ম এগুলো কি, এগুলো মানুষকে কিছুই না, মানুষকে টোটালি এনজয়মেন্ট থেকে বাদ দেয়, টোটালি মানুষকে একটা সেক্লুটেড করে দেয়, মানুষকে টোটালি একটা আলাদা রকম করে দেয়। তাহলে কবি বলছেন এগুলো সমস্ত ডেথ হিট। তাহলে এই ডেথ হিট গুলোকে তুমি তোমার কাছে ফেরত নাও, টাই আপ দাই ফিয়ার্স, তোমার ভয়গুলোকে তুমি অন্য কারোর উপর চাপাও, আমার উপর আর চাপাতে এসো না। তুমি কার উপর চাপাও, হি দ্যাট ফরবিয়ার্স টু শুট এন্ড সার্ভ হিজ নিড ডিজার্ভস হিজ লোড, যে তোমার এই নিয়ম কানুনগুলোকে পালন করতে চাইবে, যে এগুলোকে বহন করতে পারবে, যে তোমার সুখটাকে গ্রহণ করবে, যে তোমাকে সার্ভ করতে পারবে, সেই তোমার এই লোড গুলোকে ডিজার্ভ করে। রিলিজিয়াস লাইফ মানে একটা লোড, কবি কি বলতে চাইছেন, প্রেসার। রিলিজিয়াস লাইফ মানে হচ্ছে প্রেসার, এটা প্রিস্টলি লাইফ মানে হচ্ছে প্রেসার। তাহলে কবি কি টোটালি প্রেসার থেকে মুক্ত হতে চাইছেন, কবি টোটালি ভগবানকে এখানে তুচ্ছ করছেন, টোটালি রিলিজিয়াস লাইফ তাকে তুচ্ছ করে তিনি সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন। But as I raved and grew more fierce and wild at every word, কিন্তু কবি পুরো টোটালি যে থিমটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি যত আস্তে আস্তে আরো যত আমার মধ্যে রাগ বাড়তে শুরু হলো, এবং আমার প্রত্যেকটা শব্দে আমি আরো বেশি রাগ প্রকাশ করতে শুরু করলাম। দেখো কবি প্রথম থেকে এতক্ষণ অব্দি রাগ প্রকাশ করে যাচ্ছে, তারপরেই কবি বলছেন যে আমি আরো যখন বকতে শুরু করলাম, আরো যখন চেঁচাতে শুরু করলাম, আরো যখন বিরোধিতা করতে শুরু করলাম, আরো যখন রেগে গেলাম, আরো যখন ভয়ানক হয়ে গেলাম আমার প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা শব্দে, মেথড আই হার্ড ওয়ান কলিং চাইল্ড, ঠিক সেই সময়ই আমি শুনতে পেলাম কেউ যেন আমাকে ডেকে উঠলো, কি বলে, চাইল্ড, বেটা, বাবা, বেটা বলে ডেকে উঠলো আমাকে, পুত্র বা সন্তান বা বেটা বলে ডেকে উঠলো। কে ডেকে উঠলো, কেউ একজন ডেকে উঠলো। এটা কে গো, ভগবান ডেকে উঠলো। and I replied my lord, কিন্তু সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, কি বেরিয়ে গেল, my lord, হ্যাঁ আমার পিতা। হ্যাঁ দেখো কবি লাস্ট দু লাইনে আবার কত সুন্দর কনক্লুশন দিয়ে দিলেন। কবি বুঝিয়ে দিলেন, কি বুঝিয়ে দিলেন, যে কবি যখন প্রচন্ড রেগে গেলেন, কবি ভগবানকে ইনসাল্ট করতে শুরু করলেন, রিলিজিয়াস লাইফকে ইনসাল্ট করতে শুরু করলেন, আরো রেগে গেলেন, আরো রেগে গিয়ে আরো অনেক কিছু বলতে শুরু করলেন, এবং যখন রাগটা একটা অন্তিম পর্যায়ে চলে গেছে, তখনই যেন একজন কেউ ডেকে উঠলো, কি বলে ডেকে উঠলো, বেটা অনেক হয়েছে, এবার থাম, অনেক বড় বড় করেছিস, অনেক বক বক করেছিস, এরপর থেমে যা। তখনই যেন কবি আবার বলে উঠলেন, কি বলে উঠলেন, and I replied my lord, আমি তারপর তাকে রিপ্লাই করলাম, হ্যাঁ প্রভু, হ্যাঁ ভগবান, হ্যাঁ আমার পিতা, হ্যাঁ দেবতা, আমি থেমে যাচ্ছি, আমি তোমার কাছে ফেরত যাচ্ছি। তাহলে এখানে কবিতা লাইন বাই লাইন আমাদের অ্যানালাইসিস হয়ে গেল। এরপর আমরা কি করব, লাইন বাই লাইন যেহেতু অ্যানালাইসিস হয়ে গেল, এরপর তোমাদের আমি টোটাল একটা অ্যানালাইসিস করে দিচ্ছি কবিতাটার। তাহলে কবিতাটায় আমরা কি বুঝতে পারলাম, টোটাল কবিতাটায় দেখো আমরা বুঝতে পারলাম যেখানে হারবার্ট কি করেছেন, এখানে হারবার্ট দেখিয়েছেন একটা কনফ্লিক্ট। তিনি প্রথমে কবিতাটায় একটা কনফ্লিক্ট দেখিয়েছেন, এবং তিনি দেখিয়েছেন যে এখানে তিনি প্রথমে কেন কনফ্লিক্ট দেখাচ্ছেন, কারণ তিনি মনে করতেন যে ভগবানের সাথে তার প্রিস্ট বা ভগবানের যে সেবা করে তার রিলেশনশিপটা একটা মাস্টার এবং স্লেভের মতো। কবি নিজেকে প্রথমে স্লেভ মনে হচ্ছে, দ্যাটস ওয়াই তিনি বারবার কি করছেন, অ্যাটাক করছেন। তিনি বারবার বলছেন যে তিনি আর রিলিজিয়াস লাইফকে পালন করতে চান না, তিনি এখান থেকে বেরিয়ে যেতে চান।
তিনি টোটালি বেরিয়ে গিয়ে তিনি আনন্দ করতে চান। তিনি যে লাইফ গুলোকে নিরানন্দের সাথে কাটিয়েছেন সেই লাইফ গুলোতে আবার এনজয়মেন্ট, আবার প্লেজার, আবার আনন্দ, আবার লাক্সারি ফিরিয়ে নিয়ে আসতে চান। এটা কবি বারবার বলছেন। কিন্তু at the end of the poem কবি যখন শুনতে পেলেন কবিকে ডেকে উঠলো তার পিতা, তার ভগবান, চাইল্ড বলে, কবি তখন রিয়েলাইজেশন হলো। কি রিয়েলাইজেশন হলো? যে কবির সাথে তার ভগবানের রিলেশনশিপটা মাস্টার এবং স্লেভের রিলেশনশিপ নয়। এই রিলেশনশিপটা কেমন? এই রিলেশনশিপটা হচ্ছে পিতা এবং পুত্রের রিলেশনশিপ, ফাদার চাইল্ড রিলেশনশিপ। যেমন বাবারা বা আমাদের যারা গার্জিয়ান তারা আমাদের কি করে, ছোটবেলা থেকে অনেক লোড দেয়। তারা বলে এটা করিস না, এর সাথে মিশিস না, এটা করিস না, এইভাবে থাকবি, এই কথা বলবি না, খারাপ কথা বলবি না, এটা করবি, সেটা করবি। বাবারাও তো আমাদের অনেক প্রেসার করে, আমাদের গার্জিয়ানরা অনেক প্রেসার করে। কেন প্রেসার করে? যাতে আমরা ভালো থাকতে পারি, আমাদের লাইফটা ভালোভাবে গড়ে ওঠে। সেই কারণে আমাদের পরিবারের লোকেরা অনেক প্রেসার দেয় আমাদেরকে, অনেক নিয়ম কানুন মানতে বাধ্য করে। তো কবি বোঝালো এখানে যে কবির সাথে কবির গডের যে রিলেশনশিপ সেটাও হচ্ছে ওই বাবা এবং পুত্রের রিলেশনশিপের মতো, ফাদার চাইল্ড রিলেশনশিপের মতো। একজন ফাদার যেমন তার চাইল্ডকে পদে পদে গাইড করে, ঠিক এখানে গডও তার নিয়ম কানুনের মাধ্যমে কি করে, তার যারা সেবাই, তার যারা প্রিস্ট তাদেরকে গাইড করে। তাই এখানে খারাপ ভাবার কিছু নেই, এখানে কোনো কোল্ডনেস নেই, কোনো রাফনেস নেই, টোটালি ভগবান গাইড করছে। এবং আসল রিলেশনশিপ যেটা কবির সাথে কবির ভগবানের, সেটা কিন্তু মাস্টার আর স্লেভ নয়, সেটা হচ্ছে কি ফাদার এবং চাইল্ড। এটা কবির রিয়েলাইজেশন। তাহলে কবিতাটা মোটামুটি আমাদের আজকে এখানেই শেষ হলো। আশা করছি সবাই কবিতাটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাকে জানিও। আমি চেষ্টা করব as soon as possible তোমাদের এই প্রবলেম গুলো ক্লিয়ার করে দেওয়ার। আর যদি কিছু প্রবলেম না থাকে তাহলে সেটাও আমাকে জানিও, এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও জানিও। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি ভালো না লাগে, যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক করবে। তো চলো, সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো, সবাই হেলদি থেকো, সবাই স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।